দর্শক, স্বাগত আজ দুপুরে। আপনাদের সঙ্গে আছি আমি নুসাত সাওম। সবার প্রতি শুভকামনা জানিয়ে শুরু করছি আজ দুপুরের আজকের আয়োজন। আজ থাকছে সংস্কৃতি, এনটিভি অনুষ্ঠান সূচি ও দুপুরের অতিথি। প্রথমেই থাকছে সংস্কৃতি। লালমাটিয়ার ভূমি আর্ট গ্যালারি ও শিল্পাঙ্গনের যৌথ আয়োজনে ভূমি আর্ট গ্যালারিতে অনুষ্ঠিত হচ্ছে দলীয় চিত্রকলা প্রদর্শনী স্মল ইজ বিউটিফুল টু। প্রদর্শনী চলবে 20 মাস পর্যন্ত। এবার এনটিভি অনুষ্ঠান সূচি। এবার জানিয়ে দিচ্ছি এনটিভির আজ রাতের বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। সন্ধ্যা 6:35 সরাসরি সম্প্রচার হবে সাইফুল্লাহ সাইফের প্রযোজনায় ইসলামী অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কলো রব, তসবিহ কলো রব, আল্লাহ আমার রব, এই রবই আমার সব। রাত 8:20 থাকছে শফিকুর রহমান শান্তনুর রচনায় সাজিন আহমেদ বাবুর পরিচালনায় ধারাবাহিক নাটক ঘরের শত্রু বিভীষণ। মা, আমি এখন সুস্থ। আমি কিন্তু জানতাম দাদু ভাই, কাউরে কই নাই। তুমি কেমন জানলা? আমার তোর একটু সন্দেহ হয়েছে, তুই জানো কি আমার কাছে লুকাইতেছ। নীলিমারে ধরলাম, জিগাইলাম নীলিমা তো কিছুতেই কইব না। তারপরে জোরাজুরি করাতে কইছে। এত বড় একটা কথা তুমি যাই না পেটের ভিতর চাইতে রাখছো, গ্যাস হয় নাই তোমার? আমি তো কিছুই বুঝতেছি না ভাইয়া, তুমি সুস্থ মানে? আমার দেখে তোর কি মনে হচ্ছে? না, কথাবার্তা একটু অন্যরকম মনে হইতেছে, কিন্তু আমি সুস্থ, আমি এখন সুস্থ, তোরা সবাই ভালো। রাত 9টায় থাকছে অনুষ্ঠান স্যান্ডালিনা গ্ল্যামার ওয়ার্ল্ড। রাত 9:30 থাকছে মুসাফির রনির পরিচালনায় ধারাবাহিক নাটক জোনাকির আলো। তোরে আমি খুব সুন্দর করে কইতেছি না, আমার লাগে চল বইন, কথাটা রাখ। অসুন্দর কইরা কিন্তু আমি কইতে চাই না, ঠিক আছে? অসুন্দর করে করার কোনো দরকার নেই। চলো যাই ভাইজান লাগে। না না, আমরা যাবো না। এই তুমি বুঝো না কেন? পূর্বটা যাওয়া একটা বিপজ্জনক ব্যাপার। আর কোনো বিপজ্জনক না, শোনো, তকদিরে যা লেখা আছে তাই হবো। তকদিরে যদি খারাপ কিছু লেখা থাকে খারাপ রইব, আর যদি ভালো লেখা থাকে ভালো রইব। এত ভয় পাইতেছো কেন তুমি? চলো যাই। ওরে বাবা রে বাবা, ঘেটু মিয়ার পোলা দেখি ঢাকায় এসে একদম দার্শনিক হয়ে গেছে। ওই প্রেম করে বিয়া করলে সব পুরুষই দার্শনিক হয়ে যায়। অবশ্য সেটা তুমি বুঝবা না, কারণ তুমি তো বিয়ে শাদী করো না। চল আমার লগে চল। ভাইজান যামু, যাইতেছি। ওই যে আমার টুকটাক সংসারে কিছু মূল্যবান জিনিসপত্র আছে, ওগুলো একটু নিয়ে আসি, কাপড় চোপড়। হ্যাঁ চলো চলো নিয়ে আসি। বোন জামাই আমার বইনে যাবে, তুমি না যাও। রাত 11:30 সম্প্রচার হবে টক শো এই সময়। এই ছিল এনটিভির আজ রাতের বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। এবার দুপুরের অতিথি। প্রিয় দর্শক, আমাদের আজ দুপুরের অতিথি বংশীবাদক ওস্তাদ হাসান আলী। শুভ দুপুর, কেমন আছেন? ভালো আছি আম্মু। আপনাকে পেয়ে খুবই ভালো লাগছে। যেহেতু আপনি একজন বংশীবাদক, এই বাঁশির সাথে আপনার যাত্রাটা অনেক ছোটবেলা থেকে এবং একদম অন্যরকম একটা গল্প থেকে মনে হয় বাঁশির সাথে আপনার যাত্রাটা শুরু হয়েছিল। মেলায় কেনা একটি বাঁশি দিয়ে আপনার এই আজকের বংশীবাদক হয়ে ওঠা বা ওস্তাদ হয়ে ওঠা, এই গল্পটা একটু জানতে চাই। জি আম্মু, আমার যখন 9 বছর, তখন আমার বাড়ির পাশে একটা মেলা হয়, গোলাকান্দের মেলা। গাউসিয়া মার্কেট নাম শুনছেন? ওইখানে পাশে একটা গোলাকান্দের মেলা হইতো। ওখানে অনেক মানে সেই মানে জাঁকজমাট মেলা। ওখানে প্রতি বছরই মেলা হয়। তা আমি আমার আব্বার সঙ্গে বেড়াতে গিয়েছিলাম। তো আমাকে লায়ন সার্কাস দেখালো, তারপরে পুতুল্লা দেখালো, হরেক রকম মিষ্টি খাওয়ালো। একটা মিষ্টির দাম এত বড়, একটা মিষ্টির দাম চেরে না, পাকিস্তান আমল। তখন খুব ছোট ছিলাম। তো একটা মিষ্টি খাই আমি লড়তে পারিনি, একটা খাইতে পারি নাই। তো একটার দাম চেনে না, এত কিছু এখন তো অনেক দাম। আর সেই মিষ্টি খাওয়া আবার
মানে উপরাবিলি তিলমা কদরা কদমা এগুলি কলসি ভরে কিনে নিয়ে আসছে। জি। তো বাবা আমাকে কোলে নিয়ে আসছে। তো যাই হোক আমি বাসায় আসলাম। আসার আগে আমি একটু রাগ করছিলাম যে বাবা আমাকে একটা বাঁশি কিনে দিতে হবে। যারা বাঁশি বিক্রি করে তারাও বাঁশি ভালো বাজাইতে পারে, কিন্তু গ্রামার জানে না, আসল মূল জানে না, কিন্তু এরা বাঁশি বাজাইতে পারে। তাদের বাঁশি শুনে আমি খুব মুগ্ধ হয়ে গেছি। আচ্ছা। এখন বলতেছে বাবা তুমি বাঁশি কিনতে চাও, আমাদের ফ্যামিলি তো সেই মোগল আমল থেকে গান বাজনা করে আসছে, তো এখন কেউ তো বড়লোক হইতে পারে না গান বাজনা করিয়া। তবে যাই হোক বাবা, এটা বাবা বলছে? হ্যাঁ বাবা বলছে। কেবল তো আমার আত্মীয় স্বজন যারা আছে সেই বাবার দাদা নানারা মোগল আমল থেকে গান বাজনা করে আসছে। আচ্ছা। কিন্তু যাক, এখন ব্যাপার হলো মানে বাঁশি তোমাকে কিনে দিব, কি হবে বাঁশি কিনে দিয়া? আমি বলছি না, আমাকে বাঁশি কিনেই দিতে হবে, নাহলে বাসায় যাব না। তখন 2 পয়সা দিয়ে আমাকে একটা বাঁশি কিনে দিল। তো 2 পয়সার বাঁশি আমি সামনে দিয়ে ফুদিয়া বাজাই। তো বাসায় না আমি দিন রাত 24 ঘন্টা প্র্যাকটিস করলাম। মানে প্রথম গান হলো দাদা আর যাবো না স্কুলে, এই গান দিয়ে আমার শুরু হলো। তারপর কিভাবে মানে এটার মধ্যে নোটিশন তোলা যায়, সারেগামা পাতানিশা কিভাবে তোলেন জানি না। এটা কি তখন আপনি নিজেই শিখছিলেন? না, প্রথম আমার চাচা ছিল ওস্তাদ মইজুদ্দিন খান, উনি সুরের সম্রাট আলাউদ্দিন খান সাহেবের কাছ থেকে শিক্ষা অর্জন করেছেন। ভারতের শিক্ষা অর্জন প্রায় 20 বছর সাধনা করছেন সুরের সম্রাট আলাউদ্দিন খান সাহেবের কাছে। উনি উচ্চাঙ্গ সঙ্গীত শিল্পী হয়েছেন। আপনার চাচা? হ্যাঁ। তো উচ্চাঙ্গ সঙ্গীত তো হলো সব গানের রাজা। একদম, শেকড়টাই তো আসলে উচ্চাঙ্গ সঙ্গীত। উচ্চাঙ্গ মোগল আমল থেকে প্রচলন হয়ে আসছে। তো উচ্চাঙ্গ যে শিখে না সে বড় শিল্পী হয়ে পড়ে যায়। আর যার উচ্চাঙ্গ সম্বন্ধে ধারণা আছে, জানা আছে, সে অনেক উঠতে পারে, সারা পৃথিবী তার জন্য সহজ। তো এখন সেই চাচার কাছে, চাচা গান বাজনা করতেন, ওইখানে আমাদের এলাকার জমিদাররা আসতেন, তারপর আমাদের এলাকার চেয়ারম্যানরা আসতেন, এলাকার অনেক বড় বড় মাপের, মানে ভারত থেকে আসছে ওস্তাদ মইজুদ্দিন খান, এখন তো প্রায় 20 বছর পরে আসছে, ওনার গান শোনা তো দরকার, কি শিখলেন? পরে আমাদের বাসায় প্রতি সপ্তাহে একটা করে অনুষ্ঠান হইতো। তো আমাদের এলাকার যে আমাদের ডাক অর্কেস্ট্রা, এই ডাক অর্কেস্ট্রা যত আত্মীয় স্বজন সব আমার আত্মীয় হয়। তো এখান থেকে মানে এই গান বাজনার আমার চাচা আসার পর থেকেই এত বড় বড় গুণীরা আসতেন, প্রতি গুণীরা এই দাওয়াত পাতেন, আসতেন। তখন অনেকে চলে গেছে, নাই। এখন আমার বয়সেরও 2-1 জন আছে কিনা সন্দেহ। আচ্ছা। তা আল্লাহ আমাকে মোটামুটি খুব ভালো রাখছে, আমি খুব সুস্থভাবে আছি। তখন ওই সময়টাতে আপনার বয়স কত ছিল? ওই সময় আমার 8 হতে 9। আচ্ছা, অনেক কম বয়স। হ্যাঁ, অনেক কম। তারপরে তো চাচার কাছ থেকে আপনি হাতে খড়িটা নিলেন, কিন্তু পরে আর কোন ওস্তাদজির কাছে চাচা আমাকে বলল যে তুমি তো বাবা বেশ বাঁশির প্রতি খুব শ্রম দিচ্ছ, খুব আপন মনে বাজাচ্ছ, তুমি তো জীবনে একটা কিছু হবা, আসো। তো গেছি। তো চাচা গান গাইতো, উচ্চাঙ্গ সঙ্গীত গাইতো। একটা তানপুরা হাতে ছিল, বিশাল তানপুরা, বিশাল বড়। তখন এই তানপুরাতে গান গাইতেন, হারমোনিয়ামের সময় গান করতেন। আমাদের বাসায় সেই অনেক বড় বড় উস্তাদরা আসতেন। তো অনুষ্ঠান হইতো, তখন আমিও বৈশা একটু বাজাইতাম। তো আমার হইতো না, তবে কিন্তু চেষ্টা করতাম। চাচা বললো, বাবা তুমি এক কাজ করো, আমার কাছে বাঁশিটায় আসো, এই নোটটা হবে সা, এই নোটটা হবে রে, এইটা গা, এরকম 7টা সুর আমাকে দেখাইলো। তো বলতেছে 7টা সুরের পরও আরো আছে, কোমল করিয়ে গেল মিলে আরো আছে, মোট 12টা সুর। তারপর 12টা সুর পর্যন্ত বললো, তারপরে আরো বেশি আছে, তুমি কটা শিখো। তো চাচা আমাকে দেখাইলো। তো আমি আপন মনে চেষ্টা করছি। তখন এলাকাবাসী যারা আছে, বন্ধু বান্ধব, ভাই বেরাদর, আমার বয়সে বড় অনেক আছে, তখন মানে সে আমাদের এখানে ক্যাসেটের যুগ ছিল, যে আমাদের ভারতীয় সবচেয়ে বড় বড় শিল্পীরা যারা ছিল, লতা মঙ্গেশকর, এরকম মানাদে বড় বড় শিল্পীরা ছিলেন, তাদের হৈমন্তী শুক্লা, ওনাদের গানগুলি বেশি মানে আমরা ক্যাসেটে শুনতে পাইতাম। তো এই সমস্ত গানগুলির মধ্যে বাঁশি শুনতাম। তারপরে এগুলোর মধ্যে বাঁশি শুনে আমিও নিজেদের রপ্ত করতাম। তারপর আমার চাচা বললো যে বাবা ঠিক আছে, তোমার হবে, তুমি প্রতি 2-1 দিন পর আমার কাছে বসবা। যাই হোক, চাচার কাছে দেখলাম। এরপরে আল্লাহর কি রহমত, এক ওস্তাদ আমার বাসায় বেড়াতে আসলেন, আমাদের বাসায়। আচ্ছা, মানে উনিও কি বংশীবাদক? হ্যাঁ, বংশীবাদক। ওনার নাম হল ওস্তাদ মোহাম্মদ শামসুল হক সাহেব। উনি 35টা যন্ত্র বাজাইতে পারতেন, খুব বড় মাপের একজন শিল্পী, এই দেশের সবাই চিনে। তো ওস্তাদ মোহাম্মদ শামসুল হক সাহেব, তো উনি আমার ভাগ্যটা অনেক ভালো আমি মনে করি। আমার বাবা মাকে ওনারা প্রস্তাব লাগলে, আমার বড় বোন ছিল,
আমেলা বেগম নাম। তো বড় বোনকে বিয়ে করার জন্য উনি প্রস্তাব দিলেন। আচ্ছা। তো উনি তখন চট্টগ্রাম বেতারে চাকরি করতেন। তখন আমি তো ছোট বুঝি না ততটা। তা আমার বাবা বলতেছে যে ঠিক আছে, মানে বিয়ে হয়ে গেছে। বিয়ে হওয়ার পরে মানে ওস্তাদজি বলল, আমার চাচাও বলে দিল যে হাসান তো খুব মানে আপন মনে বাঁশি বাজাতে পারে, তুমি একটু শোনো বাবা। পরে বাঁশি শুনলাম, উনি খুব ভালো বললো যে ঠিক আছে, তো ও এমনি তো ভালো বাজায় কিন্তু তার তো গ্রামার নেই, গ্রামার শিখতে হবে। পরে ওই ওস্তাদের কাছে আমি একে দুয়ে 17 বছর সাধনা করলাম, ক্লাসিক্যাল শুধু। 17 বছর। আচ্ছা। তারপর সাধনা পরে মানে আমি বিভিন্ন অনুষ্ঠানে যাই, ওস্তাদের সঙ্গে যাই, আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় বড় শিল্পী যারা আছে তাদের সঙ্গে বাজাই। তো এখন ওখান থেকে কিছুদিন পর শিখার পরে আমার বেতারে একটা চাকরির জন্য আমাকে বলল। মানে তখন কি আপনি ঢাকায় আসলেন? হ্যাঁ। আচ্ছা, মানে বেতারে চাকরিটা নিয়ে? হ্যাঁ। আচ্ছা। তখন বেতারে চাকরি হওয়ার পরে আমি হরেক রকমের যারা বড় বড় শিল্পীরা আছে তাদের সঙ্গে বাজাই। তো এখানে অবদান অনেক বেশি। শেখ সাদী খান, রাজা হোসেন খান সঙ্গীত পরিচালক, আমাদের মানে খাদেম হোসেন খান, আবিদ হোসেন খান, ওনারাও ছিলেন। তারপর আমার অনেক সহযোগিতা করছে, আমি জীবনে ভুলতে পারবো না, ওনাদের অবদান বলতে পারবো না। এদিকে আমার চাচা ওস্তাদ মহিউদ্দিন খান, উনিও অনেক সহায়তা করছে। মানে কিছু মানুষ থাকে না বট গাছের মতন ছায়া দিয়ে রাখেন, সেই ধরনের মানুষ। আচ্ছা, আপনি অনেক জনপ্রিয় সঙ্গীত শিল্পীর সাথে বাঁশি বাজিয়েছেন। প্রথম কোন জনপ্রিয় সঙ্গীত শিল্পীর সাথে আপনি প্রথম বাঁশি বাজিয়েছিলেন এবং সেই অভিজ্ঞতাটা একটু যদি বলতেন। প্রথম শিল্পী হলো হাসিনা মমতাজ। আচ্ছা। উনি মারা গেছে গত কিছুদিন আগে। অত্যন্ত ভালো লোক ছিল, প্রায় ওনার বাসায় যাইতাম, আমাকে খুব আদর করতেন। তো বাসা গেলে সারাক্ষণ আমাকে বসা রাখতো, হাসান এই গানটা বাজাও, সেই গানটা বাজাও, একটা রাগ বাজাও, আমাকে উচ্চাঙ্গ সঙ্গীত শোনাও। উচ্চাঙ্গ সঙ্গীত শুনতে খুব ভালোবাসতো। তারপর ওইদিকে আছে একজন পিলু মমতাজ, উনিও খুব বিশাল বড় মাপের শিল্পী ছিলেন। তারপর ওইদিকে আছে আমাদের মানে রুনা লায়লা, সাবিদ ইয়াসমিন, তারপর আমাদের আঞ্জুমানা বেগম। তখনকার শিল্পী এরাই অনেক সবচেয়ে বড়, ওনারা অনেক চলচ্চিত্রের গান করতো। তখনকার বড় শিল্পী ছিল আঞ্জুমানা বেগম। ওনাদের সঙ্গে বাজাইতে বাজাইতে আমাদের মানে যত সিনিয়র শিল্পী, ফারুক আহমেদ খন্দকার, মাহমুদুল নবী, তারপর আমাদের শাহনাজ রহমতুল্লাহ, এরকম বড় শিল্পী যারা যারা আছে সবার সঙ্গে আমার ফিরোজা বেগম, তারপর মানে বিভিন্ন মানে হরেক রকমের। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। মানে এমন কোন শিল্পী নেই সেই সময়ের জনপ্রিয় যে আপনার বাজানো হয়? হ্যাঁ, আমাকে চিনে না এমন কোন শিল্পী নাই, আমি সবচেয়ে সিনিয়র বাঁশি বাদক। বাঁশির একটি সুর আপনার কাছ থেকে শুনতে চাইবো, কোনটি শোনাবেন আমাদের? বসির আহমেদের খুব একটা মানে অনেক অনেক সুন্দর কোয়ালিটির গান, সেটা আমি শোনাচ্ছি এখন। ঠিক আছে।
একজন বংশীবাদক হতে বা একজন মিউজিশিয়ান হতে, বাদ্যযন্ত্রী হতে অনেকগুলো বছর সংগ্রাম করতে হয় এবং সেটা আপনি করেছেন। সেক্ষেত্রে আপনার অর্জনটাও কম না, আপনি 28টারও বেশি দেশে গিয়েছেন সঙ্গীতকে নিয়ে রিপ্রেজেন্ট করতে, বাংলাদেশকে রিপ্রেজেন্ট করেছেন একজন বংশীবাদকের জায়গা থেকে, এবং বেশ কিছু সম্মাননা আছে, পুরস্কার আছে আপনার ঝুলিতে। আজকে এতগুলো বছর পরে সে কি মনে হয়, আক্ষেপের জায়গা আছে কিনা কোনো? সবচেয়ে বড় কথা হলো একজন মানে যন্ত্রশিল্পী হওয়া, মানে এই যন্ত্র সুরটা হলো একটা জাদুর মতো। এটা যাকে পায় তার জীবন শেষ। তার ঘটনা হলো যে যন্ত্রই বাজাক, কিন্তু এটার ধ্যানে মগ্ন না থাকলে সে হইতে পারে না। তো এটা এমন একটা মানে বাজাইতে সাধনা করতে করতে এমন একটা পর্যায়ে যায় যে আমি সারা জীবনই সাধনা করব। আমার কিছু থাকবার না থাক, কিছু পাবো না পাবো সেটা না, আমি শিখবো, মানে আরো শিখবো, মানে জীবন চলে যায় তাও সাধনা শেষ হয় না। এখন নতুন যারা আসলে বাঁশি বাজানো শিখতে চায় তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? তাদের আসলে ধৈর্য কি কিছুটা কম বলে মনে হয়? কারণ আপনারা তো একটা লম্বা সময় ধরে সাধনা করেছেন, সেই সাধনার জন্য যে চর্চা, যে ধৈর্য, সেটা কি আছে নতুনদের মধ্যে? এটা অনেক একটা বড় প্রশ্ন, বড় কঠিন ব্যাপার। ব্যাপারটা হলো কি, বাঁশিকে কথা বলাইতে হইলে মানে অনেক সাধনা করতে হবে, অনেক উচ্চাঙ্গ সঙ্গীত জানতে হবে। এমনও অনেকে বাজায়, দেখেছি ভালোই বাজায়, কিন্তু ভালো বাজায় দুইটা গানের সঙ্গে বাজানো তো সাবজেক্ট না। মূল সাবজেক্ট যদি আমার আসল সম্পদ যদি না থাকে, তাহলে তো আমি দেশে বিদেশে উচ্চাঙ্গ সঙ্গীত প্রোগ্রামে ডাকলে আমি করতে পারবো না, বা দেশেও করতে পারবো না, দেশেও পাবো না, বিদেশেও পাবো না। তো এখন আমি বড় কিছু হব সেটা আমি আশা করতে হবে, চেষ্টা করতে হবে। তো সেই জন্য ওই গ্রামার শিখতে হবে। যদি আমি সারগাম না শিখি, রাগ ভিত্তিক না শিখি, কমপক্ষে একজন শিল্পীর অন্তত 10টা ঠাট জানতে হবে। 10টা ঠাট বলতে 17 রাগ। আমি 17 ধৈর্যটা নিয়ে আসলে সেই সাধনাটা করতে হবে। সেটা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আসলে আপনার জীবনে এত গল্প শুনতে গেলে আমাদের একটা বেশ লম্বা সময় লাগবে, কিন্তু একেবারে শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। বলে দেই। তো এখন এই সময়ের মধ্যে যেমন আমি বিদেশে গেছি, উজবেকিস্তান আমাদের ইকবাতার নার্গিস ছিল শিল্পী। তো উনি বলতেছে, হাসান ভাই আমি কি গান করব? এখন যেমন কিবোর্ড দেখলে সবাই গিয়ে শিল্পীর কাছে জোরাত করে থাকে, ভাই আমি কি গানটা করলে ভালো হবে, কি গান গাবো? তখন একজন বাঁশি বাদকের হাতে গিয়া বলতো শিল্পীরা, আমি বললাম আবাল কালের সওদাগর, সেই গানটা আপনি জানেন, রাজশাহী অঞ্চলের। তো উনি গান গাইলো, আমি সেই বাঁশির সুর বাজাইলাম। তখন আমার বলছে, হাসান ভাই তুমি তো আমাকে পরামর্শ দিচ্ছ এটা গাওয়ার জন্য, আর যারা যন্ত্রশিল্পী আছে সবাই কথাই বলছে। একদম শেষ পর্যায়ে চলে এসেছে, আপনার কাছ থেকে আরো একটি সুর শুনতে চাই। আচ্ছা, এখন আমি উচ্চাঙ্গ সঙ্গীত একটু বাজাবো, হংসধ্বনি রাগ। ভালো থাকুন, অনেক অনেক ধন্যবাদ আপনাকে আমাদের আজকের আয়োজনে আসার জন্য। আল্লাহ আপনাকেও ভালো রাখুক, আল্লাহ অনেক বছর হায়াত দিক, সুস্থভাবে দান করুক।
প্রিয় দর্শক, আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে মেইল করুন আজ দুপুরে @ntvbd.com এ। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আজ দুপুরে দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। এছাড়া এনটিভি সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। সবার মঙ্গল কামনায় আজকের মতো এখানেই শেষ করছি। শুভ দুপুর। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট।